এখানে আজকে দেখেছেন যে আজকে একটা ভাই এসেছিল যে করে বলে তাকে পাওয়া যাচ্ছে সুস্থ হয়ে গেছে। এতক্ষণ আমরা যা সব মানুষ ছিলেন, আজকে আমি আমাদের বলবো যে আমার একটা ল্যাপটপ ওর জন্য অনেক টাকা খরচা হচ্ছে, তো তাও ওই ল্যাপটপটা নিয়ে সমস্যা দিচ্ছে না না ওইখানটায় লাইন করে ওইখানটায় যখন যারা যাচ্ছে তাই সমাধান হচ্ছে। সবাই মনে মনে ভাবছি যে ঠিক আছে একটা নতুন ল্যাপটপ বরং কেনার একটা চেষ্টা করি। বিপদ এই 4টে ডিস্ট্রিক্ট ঘুরে তার অনেক ডেটা সংগ্রহ করেছি, নানান রকম কাজ আছে। তো কলকাতা সিস্টেম মন্দিরের 4 তলায় এদের নামগুলো দিলে পরে না খুব ভালো হয়। আপডেশনের কাজ আরম্ভ হয় বিপিওর। তখন আমার এই ল্যাপটপটা আমি বললাম ঠিক আছে আমিও তাহলে আপডেট করবো, যখন আমার ল্যাপটপটা নিয়ে যাই। কিন্তু ল্যাপটপ আনার পর দেখছি ল্যাপটপটার পাওয়ার বাটন প্রেস করে দিচ্ছে, ল্যাপটপ আর অন হয়। আমি তখন চিন্তায় পড়ে গেছি যে এই অচল ল্যাপটপটাকে দিয়ে আমি এখন করবো না। তারপর আমার পাশে এখন প্রমোদদা বলে একজন দাদা আছে, বলে আমি বলি যে প্রমোদদা এটা তো ল্যাপটপটা তো চলছে না, আমি এখন কি করবো? তখন প্রমোদদা বলছে তুই ওটাকে এক্ষুনি চালিয়ে দিচ্ছি। পাওয়ার বাটনটা প্রেস করেছে, সঙ্গে সঙ্গে ল্যাপটপটা অন হয়ে গেছে। ওই যে ল্যাপটপ যেটা এতদিন অবধি ট্রাভেল করছে, কাজই করছিল না, তাহলে ভাবুন ডিপি ওয়ার্ক করে একটা যন্ত্র পর্যন্ত সচল হয়ে যায়। ঠিক সেই রকম ভাবেই আমি বলবো যে যারা আমরা মানসিক কষ্ট এবং যারা যত সমস্যায় আছি, সমস্যাটাকে আমাদের সাইডে রেখে আমরা যেন ডিপি ওয়ার্কটাই করি এবং ঠাকুরের কাজটাই যেন। আপনার নামগুলো বলে দিন তাহলে ভালো হবে। বন্দে আমার নাম শঙ্খবাড়ি। আচ্ছা, জয়গুরু। আমার নাম জয়গুরু শিবু। হ্যালো, জয়গুরু। জয়গুরু অনিল দা। ঠাকুর বলছেন জয়গুরু জয়গুরু জয়গুরু। পথে কেউ এগোচ্ছে না, থমকে দাঁড়িয়ে আছে, এটা দেখতে আমার ভালো লাগে না। আচার্যদেব আমাদের বললেন আমরা কেউ জীবনে শোক করতে আসি। একটা ছেলে যে সদ্য মাতৃহারা হয়েছে, এই শোক তাকে বিহ্বল করে দিয়েছে, জীবনের পথে সে থমকে দাঁড়িয়েছে। গোপালদা আছে, গোপালদা আছে, যা ডেকে নিয়ে আসো যাও। কিভাবে গোপালদা আছে, তার ওই থমকে যাওয়া জীবনকে গোপাল দত্ত এসছে। আবার সচল করলো। ওইখানে আছে, দেখো। আমরা শুনলাম হ্যাঁ। দেবাঞ্জন ভাইয়ের কাছ থেকে। আমি আপনাদের বলেছিলাম যে প্রত্যেকবার আচার্যদেব উৎসব নিয়ে কিছু নতুন নতুন ভাবনা রাখেন। এবারে আচার্যদেবের নতুন ভাবনা কি ছিল? যে প্রতিষ্ঠিত বক্তা যারা, তারা কেউ কথা বলবেন, যারা জীবনকে, ঠাকুরকে নিজের জীবনের মাঝে রেখে জীবনটাকে উপভোগ করছে, তারা ঠাকুরের কথা বলবে। এখন আপনাদের সাথে এমন একটা মানুষের সাথে পরিচয় করিয়ে দেব, যার জীবন হয়তো এই প্রিয়জন বিয়োগে বিহ্বল হয়ে গিয়ে থমকে যেতে পারত, কিন্তু থমকে যায়নি। যার জীবন হয়তো বার্ধক্যের নানান রোগ ব্যাধিতে দীর্ণ হতে পারত, হয়নি, প্রাণবন্ত হয়ে রয়েছে, ফুল্ল হয়ে রয়েছে। আমি সদ্য গজেন্দাকে একটু উঠে দাঁড়ানোর জন্য অনুরোধ করছি। গজেন্দার সাথে আপনাদের সবাই আলাপ করিয়ে দেবো। গজেন্দা একটু মঞ্চের মাঝে আসবেন। গজেন্দাকে বলবো আপনাদের উদ্দেশ্যে একটা জোর করে জয়গুরু বলতে। জয় গুরু জয় গুরু জয় গুরু। এই হচ্ছেন গজেন্দা, যার স্ত্রী বিয়োগ হয়েছে, পড়ে গিয়ে কোমরের মাজা ভেঙে গিয়েছে, যার বয়স 70 অতিক্রম করে গিয়ে প্রায় 80 ছুঁই ছুঁই। আপনারা যে কোনো দিন যদি সকাল 9টা থেকে দুপুর 1টার মধ্যে সৎসঙ্গ বিহার খলিশানিতে আসেন, তাহলে দেখতে পাবেন কেউ থাকুক আর না থাকুক, এই মানুষটা সৎসঙ্গ বিহার খলিশানি চত্বর একেবারে টিপটাপ ফিটফাট করে রাখছেন। ঠাকুর যদি ওখানে সশরীরে অবস্থান করবে, যেমন ভাবে আমরা সেই জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতাম, তেমন ভাবে প্রত্যেকটা দিন তিনি এই 80 ছুঁই ছুঁই বয়স নিয়ে, যার স্ত্রী বিয়োগ হয়েছে, যার কোমর ভেঙে গিয়েছে, যার শোকে বিহ্বল হয়ে এখন ঘরের কোণে মুহ্যমান হয়ে হয়তো বসে থাকার কথা ছিল, সেই মানুষটা ঠাকুরকে কেন্দ্র করে ফুল্ল হয়ে, জীবনে দীপ্ত হয়ে, কর্মঠ হয়ে আমাদের সবাইকে নিয়ে চলছে।
ঠাকুরকে নিয়ে চললে বয়সটা একটা নাম্বার মাত্র হয়ে থাকে। ঠাকুরকে নিয়ে চললে জীবনে চলার গতিটা এরকম অবাধ হয়, কোনো শোক জীবনের চলাকে স্তব্ধ করতে পারে না। তারই দৃষ্টান্ত আমাদের এই গজেন্দা। আচার্যদেব বলেছিলেন, যারা নিজের কথা হয়তো ততটা গুছিয়ে বলতে পারবে না, আমরা যেন তাদের কথা বলে দিই। তাই গজেন্দার মনের কথাগুলো, গজেন্দার জীবনের অভিজ্ঞতার কথাগুলো খুব সংক্ষেপে আপনাদের কাছে উপস্থাপন করলাম। আপনারা যারা দাদা একটুখানি বলুন তো, এই অনুকূল ঠাকুরের একটুখানি অল্প একটুখানি মধ্যে বলুন তো, আপনার নামটা বলে বলুন। আমি বলুন। কেমন করে উপভোগ করা যায়? হ্যাঁ প্রীতম দাস, হ্যাঁ বলুন। আমি খলিশানি মন্দিরের এক কর্মী। আরেকজন ভাই রয়েছে যে খুব অল্প হ্যাঁ বয়সে বলুন। শিক্ষকতা প্রীতম দাস, প্রীতম দাস, হ্যাঁ কোথায় থাকেন? আমি এখানেই লোকালি আচ্ছা বলুন। খলিশানি মন্দিরের আমি কর্মী একজন। কোথাকার? খলিশানি মন্দির। আচ্ছা খলিশানি মন্দিরের কর্মী, হ্যাঁ বলুন। কলকাতার 68 হ্যাঁ বলুন বলুন। আজকে আমাদের শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের গড়ে তোলা আবির্ভাব একটা উৎসব হচ্ছে হ্যাঁ। খলিশানি মন্দিরে, এটা প্রত্যেক বছরই হয়। ছাত্ররা থাকবে, এখানে আপনি দেখছেন যে জনসমাগম হয়েছে, সবাই ঠাকুরের আশীর্বাদ জন্য এখানে। তা সবাই আজকের দিনটা আমরা সকল সৎসঙ্গী এবং অসৎসঙ্গী সকলে আমরা খুব আনন্দের মধ্যে কাটাই। এখানে ঠাকুরের ভোর থেকে প্রার্থনা থেকে শুরু হয়েছে। এটা প্রত্যেক বছরই হয়? এটা প্রত্যেক বছরই হয়। ঘোরে? হ্যাঁ, বিভিন্ন জায়গায় ঘোরে? হুগলি জেলায় এবারে খলিশানি বিদ্যা মন্দিরে হচ্ছে, গতবারে হসপিটাল মাঠে হয়েছে। চন্দননগর হসপিটাল? চন্দননগর hospital। আচ্ছা আচ্ছা, মানে এই চত্বরেরই হয়? হ্যাঁ। এরা সব লোকাল, তার মানে হুগলি জেলার? হুগলি জেলা, এসব যা আছে সব হুগলি জেলার, সব সমস্ত হুগলির কিছু? বাইরে থেকেও আসছে, আচ্ছা হুগলির বাইরে থেকেও আসে। আর এটা প্রাতঃকালীন প্রার্থনা থেকে শুরু হয়েছে আমাদের, আর সান্ধ্যকালীন প্রার্থনায় এটা শেষ। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। জয় গুরু। জয় গুরু, জয় গুরু। চলছে, ও এখন ওর জীবনের কথা আপনাদের সাথে ভাগ করে নেবে। জয় গুরু। তাহলে ভান্ডারা ওইখানে? জয় গুরু। আজকে আপনাদের সামনে দাঁড়ানোর সৌভাগ্য করে দিয়েছেন এই যে আমার এতগুলো ডেজিগনেশন সম্পর্কে বললেন, তার অত্যাধিক যুক্ত করলে যে ডেজিগনেশন হয় সেই যোগ্যতা আমার নেই তার কাছে সমসাময়িক হওয়ার। আমার খুব কাছে বলতে পারলে আপনজন হয়ে উঠেছে সেরকম একজন আমাদের শঙ্খদা, সে বললেন। যাই হোক, একটা কথা আপনাদের সামনে না বলে থাকতে পারছি না, এই এতগুলো মানুষের মধ্যে মেরুদণ্ড সোজা করে দাঁড়ানোর হ্যাঁ যোগ্যতা দিয়েছেন। হ্যাঁ হ্যাঁ, আমিও ফোন করেছিলাম, ধরেননি তো। এইখানে আছেন গোপালদা, ডাকুন গোপালদা কোথায়? ভান্ডারে আছে। শ্রী ঠাকুরের জীবন্ত প্রতিভূ যিনি, সেই আচার্য আসুন। একটু পরে আপনারা সবাই শুনতে পারবেন এখানে। আবার আমরা গান মাত্রা নতুনভাবে সৎসঙ্গের যে কর্মযোগ্য, সৎসঙ্গের যে বর্তমান পরিস্থিতি কোন জায়গায় পৌঁছেছে সেটা আমরা এই আলোচনার মাধ্যমে, গানের মাধ্যমে অনুভব করেছি। এরপরে সঙ্গীতের যে আজকে বকুপুর একজন যাবে বলে জিজ্ঞেস করছিল, ঠিকানাটা ঠিক বলতে পারছিলাম না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনাকে ফোন করেছিলাম যে বকুপুর, সেই সময় এসেছিল আমার কাছে। কোথায় গেছে বকুপুর? এইটা দিয়ে যাই তো। হ্যাঁ তো যাই হোক, আমি তেমন কিছু বলার যোগ্যতা আমার নেই। তিনি দয়া করেছেন আপনাদের সামনে বলার জন্য, তিনি দয়া করেছেন। আমার প্রথম এবং প্রধান পরিচয় হচ্ছে আমি একজন সাধারণ, খুব সাধারণ হাওয়া যেখানে হবে সেখানে আমি আসি।
কলে গেলে কথা। ঠিক আছে, সবগুলোকে 120 মিনিট মিনিটটা ধরো। আমি বলে দেবো যে ওকে অল্প দিয়ে দেবো। ঠিক আছে, এখানে দাঁড়াবি। হ্যাঁ, আমার লাইন দেখো, আমি আসছি। হ্যাঁ, জয় গুরু জয় গুরু জয় গুরু বলো, জয় গুরু। সব জয় গুরু বলো, জয় গুরু জয় গুরু। একটা ছেলের সঙ্গে আমার পরিচয় ছিল, এই ভাইটির কথা আমরা সবাই শুনলাম, অনুপ্রাণিত হলাম। সেই একটি ভাইয়ের সঙ্গে সে এখন ক্লাস 10ম শ্রেণীর একটা পরীক্ষা, মাধ্যমিক পরীক্ষা দেবে এবছর। তার বাড়ি আপনারা জানেন কাউগাছি শ্যামনগর, সেখানে ঠাকুর বাড়ি, সেখানে আজকে বিরাট উৎসব। সে আজকে আমার সঙ্গে আসতে পারেনি, তো সেইখানে তার উৎসব, সে সেইখানে এই ঘটনাটি বলছে। এই কিছুক্ষণ আগে তার সঙ্গে আমার কথা হলো, সে এইমাত্র এই ঘটনাটি ওখানে বললো এবং আমি বললাম তাকে তোমার ঘটনাটা আমি এখানে বলছি। তো দেখো ওর ঘটনাটা কি, খুব স্বাভাবিকভাবে, খুব স্বাভাবিক, কিন্তু এটা অস্বাভাবিক। কি ঘটনা আমরা সবাই জানি, এই যে মেডিকেল সায়েন্স এর যে প্রমাণ আমরা পেলাম, দেখেন কোনো কিছুই কিন্তু অস্বাভাবিক নয়। কারণ পরম পূজ্যবান আচার্যদেব বলছেন যে পরম দয়াল শ্রী ঠাকুরকে আমরা জীবনে গুরু রূপে গ্রহণ করেছি। আমরা এমন একজন গুরুকে পেয়েছি যে তিনি কোনো জাদু করতে পারেন না, তিনি কোনো জাদু করতে পারেন না, তিনি কোনো জাদু করতে শেখেননি অথবা শেখাননি। তাহলে সবটাই হচ্ছে বাস্তব, যে বাস্তবটাকে খুঁজতে হয় এবং খুঁজে যখন পাই না, তিনি তখন সেই বাস্তবটাকে ধরিয়ে দেন। তার জীবন্ত উদাহরণ হচ্ছে সেই ছেলেটির গল্পটি আমি বলতে চাই। ঘটনাটি তার বয়স যখন 6 বছর হয়েছে, তখন তার ধরা পড়েছে হাড়ের মধ্যে, আমরা যে হৃদয় অর্থাৎ যেটা আমাদের প্রত্যেকটা পার্টসের মধ্যে ইম্পর্টেন্ট, কিন্তু এই হাড়ের মধ্যে তার 10 mm এর থেকেও বেশি ছিদ্র। ডাক্তার তাকে লিখে দিয়েছে যে হয়তো তার আয়ু 10 থেকে 12 বছর, 173তম সে বাঁচবে 10 থেকে 12 বছর আয়ু। মানে ধরুন আমাদের আয়ুটা আমরা জেনে গেছি, এবার আমাদের জীবনটা কেমন হতে পারে। সবাই ঐক্যবদ্ধ হতে। তার মা, এরকম মা হতে হয় ঠাকুরকে ধরে, এই যে মা আলোচনা করলেন মায়েরা, কেমন মা হতে হয় ঠাকুরকে ধরে। তার মা ওই ঘটনাটি শুনে আর বাড়ি গেলেন না, সেই মুহূর্তে তার ছেলেকে নিয়ে, তার স্বামীকে নিয়ে চললেন দেওঘরে আচার্যদেবের কাছে, পরম দয়ালের জীবন্ত আচার্যদেবের কাছে, প্রতিভূ ঠাকুর যেখানে লিভিং হয়ে আছে। গিয়ে আচার্যদেবের কাছে নিবেদন করাতে আচার্যদেব একটা কথা বলছেন যে আপনার ছেলেকে বড় হতে হবে, ঠাকুরের কাজ করতে হবে, এখানে এনেছেন, এখন সময় নষ্ট করার দরকার নেই, যান যে ঠাকুরের কাজ করে আর ভালো করে ডাক্তার দেখান। আবার কিছুক্ষণ পর আচার্যদেব ওই এলাকার লোকাল এক ডাক্তার গুরু ভাই, তার বিধি মাত্র 120 টাকা, সেই ডাক্তারের সঙ্গে যোগাযোগ করিয়ে দিলেন আচার্যদেব নিজে। সেই মাটি তার কথা মতো দিয়ে আচার্যদেবের নির্দেশ মতো গিয়ে বাড়ি গিয়ে যে ডাক্তারের সঙ্গে সংস্পর্শ ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পরে তার প্রেসক্রাইব মতো তার জীবন শুরু করে। 6 মাস পর দেওঘরে যায় তার ছেলে। আচার্যদের দেখা মাত্রই প্রণাম করার পরে আচার্য